এসআইআর নিয়ে সংঘাতের আবহে কাল মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর জনসভা। কাল মতুয়াগড়ে নদিয়ার তাহেরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10:35 কলকাতা থেকে কপ্টারে তাহেরপুরে আসবেন। সকাল 11:05 নদিয়ার তাহেরপুরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সকাল 11:15 একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং বেলা 12টায় নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর পরিবর্তন সংকল্প সভা। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, এই জায়গা থেকেই যেখানে মতুয়াদের একাধিক আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যে তাদের ভোটাধিকার সুরক্ষিত থাকবেন কিনা, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল কি বার্তা দিতে পারেন? দেখো পাপিয়া, শুরুতেই তোমায় বলে রাখি যে আগামীকাল যে চতুর্থ পরিবর্তন সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার জন্য বেছে নেওয়া হয়েছে একেবারে রাজনৈতিকভাবে যাকে মতুয়া গড় বলা হয় সেই নদিয়ার তাহেরপুরকে। এবং সেই তাহেরপুরে যখন তিনি আসছেন, এসআইআর আবহে পশ্চিমবঙ্গে তার প্রথম সভা এবং এসআইআর আবহে চতুর্থ পরিবর্তন সংকল্প সভা যেটা চলছে সেটা কিন্তু একেবারে মতুয়া অধ্যুষিত এলাকা তাহেরপুরে। সেখানে মতুয়ারা স্বাভাবিকভাবেই দেশের প্রশাসনিক প্রধান বা প্রধানমন্ত্রীর থেকে একটা বার্তা শুনতে চাইছেন। 2014 সালে কৃষ্ণনগরে যখন নরেন্দ্র মোদী ভোটের প্রচারে এসেছিলেন, তিনি তাদের আশ্বাস দিয়েছিলেন বিজেপি ক্ষমতা এলে নাগরিকত্ব দেওয়া হবে। এরপর সিএতে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু চিরকালই মতুয়ারা নিঃশর্ত নাগরিকত্বের দাবি জানিয়ে গেছেন এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবি যখন তারা জানাচ্ছেন, তখন এসআইআরে দেখা গিয়েছে লক্ষাধিক মতুয়ার ভোটাধিকার প্রশ্নের মুখে চলে গিয়েছে। নিঃশর্ত নাগরিকত্ব, সিএ এবং তার সঙ্গে ভোটাধিকার, এই যে একটা বিভিন্ন বিভ্রান্তি তৈরি হচ্ছে, সেই জায়গাটা মতুয়ারা কেন্দ্রীয় সরকারের প্রধানের থেকে কাল শুনতে চাইছেন তার বার্তা কি, এবং 26-এর ভোটে আদেও ভোট দিতে পারবেন কি যাদের এসআইআরে নাম বাদ গেছে সেই মতুয়ারা, সেই প্রশ্ন কিন্তু নদিয়া বা তাহেরপুরে উঠতে শুরু করেছে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী কালকে এই নিয়ে বার্তা দেবেন, এমনটাই তিনি একেবারে তুমি যে কথা বলছো, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি ঠিক কি বলেছেন দেখুন। এখানকার বিশেষ করে 3 দেশ থেকে যারা এখানে এসছে আর এদেশের যারা আগের থেকে আছে, তারা যে ধর্মের যে বর্ণেরই হোক, কারো ভোটাধিকার যাবে না। এবং ওই 3টি দেশ থেকে যারা অমুসলিম এসছে, কারো ভোটাধিকার বাদ যাবে না, এটা আমার বিশ্বাস। আর সেটা নিশ্চিত করবেন বলেই মোদিজি আসছেন। মোদিজির নামে সারা ভারতবর্ষে একটা প্রবাদ চালু হয়েছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান মোদি করবেন। তাই আমরা আশায় বুক বেঁধে আছি। সুদীপ, সব সমস্যার সমাধান তো করে দেবেন নরেন্দ্র মোদী, যে কথা জগন্নাথ সরকার বা বিজেপি দাবি করছে। তুমি দেখো, এই মতুয়া নিয়ে টানাটানি কিন্তু সেই বাম আমল থেকে শুরু হয়েছিল। আসলে কি মতুয়াদের নিয়ে ভাবে রাজনৈতিক দল, সে বিরোধী হোক বা যারা শাসন ক্ষমতায় আছে? দেখুন, আসলে মতুয়াদের কি উপকার হবে? বাংলার সব জায়গা ছেড়ে দিয়ে এরকম তাহেরপুরেই সভা কেন? বিজেপি বুঝতে পেরেছে যে এই যে মিথ্যের প্রতিশ্রুতির যে বেলুন, সেটা যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, সেই বিজেপির বেলুন ফেটে গেছে মতুয়াগড়গুলোতে। নদিয়া, উত্তর 24 পরগনা, এই দুটো জেলায় প্রায় 3.5 লক্ষ মতুয়াদের মধ্যে আপনি যদি দেখেন 1,85,000-এর বেশি মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের নাম এখান থেকে বাদ গেছে। এখন বিষয়টা হচ্ছে নাগরিকত্ব এক জিনিস, ভোটাধিকার আর এক জিনিস। ভোটাধিকার যারা এই ভোটাধিকার হারালেন এই এসআইআরের মাধ্যমে, তারা 2026-এ ভোট দিতে পারবেন তো? এবং এই মতুয়াগড়ে এসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলতে হবে যে এমজিএনআরইজি এর যে প্রাপ্য টাকা, সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও সেই টাকা থেকে কেন বাংলা বঞ্চিত। ওনাকে বলতে হবে যে 800 টাকায় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা বিজেপির ক্যাম্প থেকে করা হচ্ছে। বিজেপির ক্যাম্প কি করে নাগরিকত্ব পাইয়ে দিতে পারে, এই সুব্রত ঠাকুর, এই শান্তনু ঠাকুরদের নেতৃত্বে ওখানে যে ক্যাম্পগুলো করা হয়েছে, এই ভুয়ো ক্যাম্প, এবং সাধারণ মানুষের টাকা নয় করে বলা হচ্ছে এখানে ফর্ম ফিল আপ করো, এখান থেকে তোমাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, সেটা কতটা বাস্তবায়ন করা সম্ভব, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু নরেন্দ্র মোদীকে দিতে হবে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে মতুয়া মানুষ 2014 সালের পরবর্তী সময় থেকে বিজেপিকে বিশ্বাস করেছিল, তাদের আজকে বিশ্বাস ভঙ্গ হয়েছে। তার কারণ আপনি ফিরে যান শুভেন্দু অধিকারী, সুদীপ যে কথা বলছে, অবশ্যই অভ্রের কাছ থেকে রিঅ্যাকশন নেব, কিন্তু এই লোকসভা কেন্দ্র রানাঘাটের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু 6টিতেই এগিয়েছিল বিজেপি, মাত্র একটাতে তৃণমূল। এবার দেখুন কুণাল ঘোষ কি বলেছেন, যখন জগন্নাথ সরকার বিজেপি সাংসদ রানাঘাটের, তিনি বলছেন যে সব সমস্যার সমাধান করতে পারেন নরেন্দ্র মোদী। কুণাল ঘোষের বক্তব্য। আজ মতুয়া সম্প্রদায় বুঝতে পারছেন তাদের অথই জলে ফেলে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি।
একদিকে এসআইআর নিয়ে তারা বিপদে, অন্যদিকে এখন যদি সিএ এর ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে যাবে তারা নিজেরাই ঘোষণা করছেন ভারতবর্ষের নাগরিক নন। ফলে যতক্ষণ না নাগরিক হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাহলে তাদের স্ট্যাটাস কি? এখন প্রধানমন্ত্রীকে এই ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হচ্ছে। প্রধানমন্ত্রী কাল অনেক প্রতিশ্রুতি দেবেন মতুয়াদের, আরো বিভ্রান্ত করার চেষ্টা করবেন। আমি একটা বিষয় নিয়ে অভ্রর কাছে আসব। অভ্র, মতুয়াদের অনেকেই যারা সিএতে আবেদন করেছেন, কিন্তু অধিকাংশ আবেদনেরই নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি। তারা প্রশ্ন তুলছেন যে এসআইআর এর যখন শুনানি পর্ব হবে, শুরু হবে, সেই সময় যখন তারা ডাক পাবেন তখন তারা কি নথি দেখাবেন? 11টা নথির মধ্যে তাদের কাছে তো অর্ধেক নথি নেই। ভোটাধিকার নিয়ে তারা প্রশ্ন তুলে দিচ্ছেন যে তারা আদৌ সেই সুযোগটা পাবেন তো? দেখ, এর মধ্যে এই বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর তিনি বলছেন যে 1,34,000-এর মধ্যে একদম 1,20,000 রয়েছে, মানে অর্থাৎ 80 থেকে 90%। দেখুন, আমি তৃণমূলকে প্রথমেই বলি, গ্যাস বেলুন, ললিপপ, হাওয়াই চটি এইসব রাজনীতি তৃণমূল করে। আমরা কাজের রাজনীতিতে বিশ্বাসী, আমরা কর্মটা করে যাই, তারপর ফল আমরা আশা করি, সাধারণ মানুষের আশীর্বাদ আশা করি। আমি বলছি মতুয়াদের অধিকারের কথা বিজেপি ছাড়া আর কোন রাজনৈতিক দল আজ অব্দি বলেছে বলুন তো? এরা তো ডায়লগ দিয়েই ক্ষান্ত। কখনো বলেছে এদের নাগরিকত্বর কথা? এরা তো বেশ কয়েকবার কেন্দ্র সরকারেও ছিল একে ওকে ধরে ধরে, তখন একবারও তুলেছে এদের নাগরিকত্বর কথা। মতুয়াদের নাগরিকত্বর দাবি এবং সেটা প্রতিশ্রুতি দিয়ে তারপর সেটা বাস্তবায়ন করছে একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। সেটা হচ্ছে ফিয়ার মঙ্গারিং। কয়েকদিন আগেও যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছিলেন, মানুষদেরকে ভয় দেখিয়েছিলেন। আজকেও কুণাল ঘোষ যেটা বললো, মানুষদেরকে ভয় দেখানো। আর এখানে বসেও তৃণমূল প্রতিনিধি যেটা বলছে সেটা হচ্ছে মতুয়াদেরকে ভয় দেখানো। মতুয়াদেরকে ভয় দেখানো এবং ভ্রান্ত একটা ধারণা দেওয়া ছাড়া এদের কোনো কাজ আর নেই। তারা 26-এ ভোট দেবেন কি দেবেন না, দিলে কিভাবে দেবেন বলুন না? কিচ্ছু বলতে পারবে না। উত্তর আছে, উত্তর আছে, কি করেছে মতুয়াদের জন্য বলতে উত্তর আছে, বলতে পারবে না। আরে নিঃশর্ত জমির দলিল তৃণমূল সরকার দিয়েছে। এরা কোনোদিন তোমরা তো তৃণমূল নেতাদের পায়জামা ধরে ঝুলতে। সিএ নিয়ে মানুষকে যখন মতুয়াদের নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানিতে ব্যস্ত, আপনাদের তখন দেখিয়ে দিই যে মতুয়ারা তাদের গলায় কতটা উদ্বেগের সুর। দেখুন কি বলছেন তারা। অনেকটা দুশ্চিন্তায় আছি যে সিএতে নাম না থাকে, আমরা ভোটার তালিকার নাম বাদ পড়ে যেতে পারে, গেলে আমরা আবার ওদের সাথে যেতে হয় কিনা, নির্যাতিত হতে হয় কিনা, বাচ্চা কাচ্চা নিয়ে, শিশু বাচ্চা নিয়ে, মানে যুবতী মেয়ে নিয়ে আমরা ভয়তে পারে হাঁটছি। এই ভয়টা দুশ্চিন্তায় আছি আর কি। এখানে 2002 নাম নেই? নাম নেই। কত সালে নাম উঠেছে আপনার এখানে ভোটারের নাম উঠছে আমরা 2014 সালে। 2012-তে এদেশে থেকে? হ্যাঁ। নাম তুললেন না, এমনি আমরা ওই কাজকাম খতম তো এসে তারা ওঠাই দিয়েছে এখানে লোকজন। পয়সা লেগেছে? না, টাকা পয়সা লাগেনি আমার। সালে বাংলাদেশ থেকে এসেছেন? 2004-তে। 2004-এ? 2002-এ তো নাম নেই। না, আপনি সিএ এর আবেদন করেছেন, এখনো তো কার্ড পাননি। চিন্তা তো আসছে, চিন্তা তো আসছে অবশ্যই। কি চিন্তা হচ্ছে? চিন্তা কি করবো, ওই দেশ যাইছি তারা খাই, এই দেশে আনে, এই দেশে কোথায় যাবো আমরা? কারণ দাদা আমরা আসছি ওই দেশে তারা খাই, এই দেশে বাঁচার জন্য, এই দেশে যেতে তারা আমরা কোথায় যাবো বলেন? চিন্তা তো অবশ্যই আছে, বাঁচার জন্য একটা তো চিন্তা থাকবেই যে আমরা এই দেশে ছেলেবার নিয়ে বাঁচবো, কীভাবে কাজকাম করে খাওয়া দাওয়া এইভাবে। যেটা আমরা সিএটা আবেদন করছি, থাকার জন্য একটা কার্ড দিতে পাই, সেই জন্য একটা আবেদন করছি। এখানে হ্যাঁ, এখানে ভোটার কার্ড আছে, 2002 সালের আর কি, নাম লিস্টে নাম নেই। চিন্তা তো একটা বিষয় আছে, কি হয় কি না হয়, কার্ড পাবো কি না পাবো, একটা তো চিন্তার বিষয় থেকেই যায়। ভয় তো একটা আছে যে কি হবে, কার্ড পাবো কি না, এর রেজাল্টটা কি আসে। কারণ বাংলাদেশে আগে তো হিন্দুরা অত্যাচারিত, আগে দিয়েই শুরু, এখনও হচ্ছে। এখন মানে এখানে এখন এই যে মানে সিচুয়েশনটা চলতে আছে, এখন আমাদের এই যে 2002-এর নাম নাই, এখন কি হবে না হবে, একটা তো চিন্তা থেকেই যায়। না, ভোটার লিস্টের নাম ছিল না। না, জানি না কীভাবে কী হয়েছে। তারপরে দেখলাম যে ওটা না করে আমি সিএতে অ্যাপ্লাই করলাম, যে এটা দিয়ে যদি আমরা আমাদের নাগরিকত্বটা পাই, সে অ্যাপ্লাই করে দিয়েছি। এখন সরকারের কাছে আবেদন করবো যাতে আমরা দ্রুত কার্ডটা হাতে পাই। না না, জাস্ট 2000 নাম নেই 2002-এ, সেজন্য দেখা যাচ্ছে 2002-এ তো নাম নেই। এখন এটার জন্য অ্যাপ্লাই করেছি, যদি পাই তাহলে আর পার্টি কোনো টেনশন থাকলো না, এই যা কাজকর্ম করতে পারবো, কোনো রকম চাপ থাকবে না মাথার পরে। এই ব্যক্তিগতভাবে আমার সিটিজেনশিপ কার্ডটা হাতে পেয়ে যাই। হ্যাঁ, দ্রুত পেলে জাস্ট আমাদের একটু বাড়তি টেনশনটা থাকে না।
উদ্বেগ আতঙ্কের জায়গাটা কোথায় দেখলেন? আমি মধুজার কাছে আসবো। মধুজা, এরা তো অথই চলে, কি করবেন এরা? আমি শুনছিলাম কে কি করেছেন না করেছেন এসব শুনছিলাম, যে মতুয়া মানুষজনের ভোটে নির্বাচিত হয়ে শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী হয়েছেন, তাদেরকেই উনি বলেছেন যে একটা দুটো ভোট যেতে দিন, তারপরে নিশ্চিতভাবে আপনারা ভোট দিতে পারবেন। ফলে নিশ্চিতভাবে এটা বলা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে আসলে এই অংশের মানুষজনকে নিয়ে কার্যত মানে এদের সঙ্গে বিশ্বাসঘাতকতাই করেছে। আচ্ছা বলুন তো, যদি নাগরিকত্বের কার্ড হচ্ছে যে দেওয়া হবে, বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়েছে, সেটা বিডিও অফিস, এসডিও অফিস, হ্যাঁ এগুলোতে দুর্নীতি আছে আমরা জানি, কিন্তু এগুলো তো সরকারি অফিস, সরকার নাগরিকত্ব দেবে না বিজেপি নাগরিকত্ব দেবে? এটা তো একটা বড় প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে আমার পরের কথাটা হচ্ছে এটা, যে এই যে আমরা শুনতে পাচ্ছি না, আজকে বলছে যে উদ্বাস্তুদের জন্য কে কি করেছে আর না করেছে, উদ্বাস্তু মানুষের জন্য কে কি করেছেন এটা পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে ভালো জানেন, কারণ পশ্চিমবঙ্গে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুর সংখ্যা একবার স্বাধীনতার সময়, একবার ৭১-এর সময়, এই সময়গুলোতে এসেছেন উদ্বাস্তু মানুষজন। তাদের জমির জন্য লড়াই, তাদেরকে দলিল দেওয়া, এই কাজগুলো কারা করেছে? উদ্বাস্তু আন্দোলন বামেদের নেতৃত্বে হয়েছে। এবং আমার পরের কথাটা হচ্ছে 2014 পর্যন্ত যারা এসছেন তাদের জন্য তো নিশ্চিন্তির কথা ছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রতিশ্রুতিটা কোথায় গেল? কিভাবে হচ্ছে যে এদেরকে হচ্ছে যে আজকে কেন এই 2024 এর ডিসেম্বরে নোটিফিকেশনটাই জানেন না, থামুন না আবার কি জানেন না, রাজনীতির মিথ্যা কথা বলেন, আপনারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেন, নোটিফিকেশন বেরিয়েছে, ধর্ম নিয়ে রাজনীতি করেন, এই রাজ্যে দাঁড়িয়ে যত এসসি মানুষ আছেন তাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছেন, তাদের ভোটাধিকার কাটছেন। আসলে গরিব হিন্দুর ভোটাধিকার সবচেয়ে বেশি কাটা যাচ্ছে, তাদের কাছে কাগজপত্র, তাদের কাছে কালকে তো একদম আশঙ্কা প্রকাশ করেছিলেন তোমাদেরই দলের বিধায়ক সুব্রত ঠাকুর। তিনি বলছেন, একেবারে বলছেন যে মতুয়া ঠাকুরের পরিবারের সদস্য সেই সুব্রত ঠাকুর, তার গলায় ঠিক কি আশঙ্কার সুর শোনা গিয়েছিল এই মতুয়াদের নিয়ে, একবার দেখে নেব। বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত, সেখানে 1,34,000-এর উপরে ডাউটফুল ভোটার আছে। কি মনে করেন কত শতাংশ মতুয়া আছে? একদম 80 থেকে 90%। এটা আপনার বর্ডার এলাকা, 80 থেকে 90% এই যে নদিয়া এবং উত্তর 24 পরগনার এই যে বনগাঁর এই সাইডে, এখানে প্রচুর সংখ্যায় মতুয়া আছে। অর্থাৎ 80 থেকে 90% মতুয়া রয়েছে, এটা খোদ বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলছেন। রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, কিছুক্ষণ আগেই সুদীপ বলছিল, আচ্ছা প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন, তিনি বাংলাদেশেও ছুটে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নভেম্বর মাসে সভা করেছেন ঠাকুরনগরে, সিপিএম এর নেতারা পর্যন্ত ছুটে গেছেন মতুয়াগড়ে, কে না যাননি, মুখে বলছেন, কিন্তু আসলে মতুয়া ভোট পেতে সবাই মানে একেবারে মরিয়া হয়ে উঠেছে। আমি এই জায়গা থেকে আসবো রাজাগোপাল বাবুর কাছে। রাজাগোপাল বাবু, আসলে মতুয়াদের লাভ নিয়ে, মতুয়াদের ভালো নিয়ে কোন রাজনৈতিক দল কি চিন্তিত? না দেখুন, ওদের তো একটা সংখ্যা আছে, 18-19 লাখ কি 20 লাখ, সেই সংখ্যাটা ভোটে খুব ইম্পর্টেন্ট। তাই এই সংখ্যার জন্যই ওদের গুরুত্ব, ওদের কথা লোকে ভাবে, ভোটের সময় ভাবে, এটা স্বাভাবিক। তবে এইটুকুন বলা যায় যে যেহেতু সিএ আইনটা তৈরি হয়ে আছে, এবারে তারা তাদের যদি ভোটার লিস্টে নাম না ওঠে, 2002-তে না থাকলে তো উঠবে না, এখনও সে সময়টা হাতে নেই। তবে যেহেতু যে সিএ আইনটা তৈরি হয়েছে, 31 ডিসেম্বর 2014 পর্যন্ত যারা এসেছেন, যা বলা আছে, যাতে অমুসলিম যারা, তারা সুযোগটা পাবেন। এক ধরনের, এখন কতটা ইমপ্লিমেন্টেড হবে ভবিষ্যতই বলবে, অ্যাটলিস্ট একটা সুরক্ষা আছে ওদের, যে একটা আইন তৈরি হয়েছে, সেই আইন অনুযায়ী তারা নাগরিকত্ব পাবেন। নাগরিকত্ব ছাড়া তো ভোটার হওয়া যায় না, এবং সিটিজেনশিপটা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে, সিটিজেনশিপ আগে, তারপরে ভোটার লিস্টের নামের কথা আসবে। এখন সিটিজেনশিপ এতকাল তো কেউ দেয়নি না, সবাই কথা বলেছিল, কেউ কথা শোনেনি, কেউ কথা রাখেনি। সুতরাং এখন ওরা তো সেই বোঝাই যাচ্ছে, ওরা তো সেই ধরনের আন্দোলন করতে পারে না, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, তাহলে তো সবাই কথা শুনতো। ওরা নীরব, দেখছেন কীভাবে কথাগুলো মানুষ বলছে, একেবারে দয়ার কণ্ঠে যেন ভিক্ষার মতন বসে আছে। হ্যাঁ, আপনার অধিকার মাঝে মাঝে যদি দাবি না করা যায় সঠিকভাবে, জোরালোভাবে, কেউ শুনতে চায় না। মতুয়ারা সেই একেবারে খুব যেভাবে নম্রভাবে তারা কথা বলছে, তাদের ধর্মমতকে প্রচার করতে চাইছে, সে কথা শোনার মধ্যে লোক কেউ নেই। তার ফলেই দেখা গেল এই 26-এর যে নির্বাচন আসছে,
অনেকেই হয়তো বাদ চলে যাবে, যেটা বোঝা যাচ্ছে, কারণ এখনও সে প্রক্রিয়া সিএ অনুযায়ী তাদের সিটিজেনশিপ কার্ড না দিলে ভোট দেবে কী করে, তারপরে তো ভোটার লিস্টে নাম ওঠা, সেটা এত সহজে এত তাড়াতাড়ি হবে বলে আমার মনে হচ্ছে না, অনেক ডিলেড হয়ে গেছে। তো একটা ভরসা যে আইনটা আছে, ওদেরকে কেউ বাংলাদেশে পাঠিয়ে দেবেন, এই ভরসাটা ওরা করতেই পারে। একদমই বাংলার ভোট মানচিত্রে মতুয়া সম্প্রদায় বরাবরই একটা বড়সড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। একদিকে যখন মতুয়াদের ভোট নিয়ে দড়ি টানাটানি চলছে, তখন মুসলিম ভোট টানতে একেবারে হুমায়ুন কবির যে পদক্ষেপ নিয়েছেন বা বলা ভালো যে কৌশল নিয়েছেন, তাতে কি তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? আমরা আসবো তাই নিয়ে আলোচনায়। তার আগে ছবিটা আপনাদের সামনে রেখেছি, দেখতেই পাচ্ছেন বাবরি মসজিদের শিলান্যাসের পর দল ঘোষণার প্রস্তুতি শুরু করে দিয়েছেন হুমায়ুন কবির। একেবারে অর্থ সংগ্রহ করছেন তিনি নিজে হাতে, এবং সেখান থেকেই হুঙ্কার দিচ্ছেন যে স্বাধীনতার পর যে কোনো দলের সভার থেকে বেশি জমায়েত হবে 22শে ডিসেম্বর। আর কি বলেছেন তিনি, দেখুন। দল ঘোষণা হবে আগামী দিন 2026-এর লক্ষ্যে, এবং আমার একটাই মিশন, গোটা রাজ্যের প্রশাসনের কাছে বার্তা বা শাসক দলের কাছে বার্তা, তারা যে একচেটিয়া তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে, মানুষের সঙ্গে যে ছলচাতুরি, তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রি করা, সমস্ত কিছুর জবাব ওই দিন ওখান থেকে দেওয়া হবে শাসক দলকে। মুসলমান সমাজকে বাংলার আপিল করব যে এই যে বাবরি মসজিদের সম্বন্ধে তাদের যে আবেগ, তাদের ঝা চকচকে মার্বেল দেওয়া মসজিদ থাকতেও এই যে মাঠের মধ্যে, জমির মধ্যে নামাজ পড়তে আসছে হাজার হাজার আসছে, তাদের কাছে একটাই বলবো, এই ইমোশনাল ধরে রাখতে হবে, এবং 2026-এর 18তম লোকসভায়, বিধানসভায় আমাদের পার্টিকে দুহাত তুলে দোয়া করতে হবে, আশীর্বাদ করতে হবে, 100টা সিট আমাকে দিতে হবে, তাহলে বাবরি মসজিদ হবে, ইউনিভার্সিটি হবে, ইসলামিক হসপিটাল হবে, এখানে সমস্ত মানুষের, ব্যাঙ্গালোর কাউকে যেতে হবে না, চেন্নাই কাউকে যেতে হবে না, এখানেই চেন্নাই বানাবো, এটাই ব্যাঙ্গালোর হবে, এটাই হায়দ্রাবাদ হবে। এতদিন কি ভারতবর্ষের হিন্দুরা রাম মন্দিরকে ইস্যু করে তারা দিল্লিতে ক্ষমতায় আসেনি? আজও 19টা রাজ্য দখল করেছে জয় শ্রীরাম করে। তো আমি যদি নারায়েত তকবীর বলি তো অসুবিধাটা কোথায়? ওনারা জয় শ্রীরাম বলতে পারবে, আমি নারায়েত তকবীর বলবো। মতুয়াদের নিয়ে যখন বিজেপি অস্বস্তিতে, শুধু তোমাদের কম অস্বস্তি রয়েছে বলে তো মনে করছি না, কারণ হুমায়ুন কবির নিজে শুধু বারবার বলছেন এমনটা নয়, ছবিও কথা বলছে। হুমায়ুন কবির বলছেন তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রির জবাব দেওয়া হবে শাসক দলকে এভাবেই 22শে ডিসেম্বর দল ঘোষণা করে। দেখুন, প্রথমেই বলি যে উনি ধর্মীয় মৌলবাদকে কাঁধে নিয়ে রাজনীতি করতে চাইছেন। যে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি করে তারই আরেকটা রাজনীতির রূপ, সেটা হুমায়ুন কবির দেখাচ্ছেন। উনি এত ধর্ম নিয়ে কথা বলেন। বীরভূমের সোনালী খাতুনকে যখন ভারতবর্ষের সরকার ডিপোর্ট করে দিয়েছিল, এনার মুখ থেকে কোনো বিরোধিতার সুর দেখতে পাইনি। গত পরশুদিন বিহারের মুখ্যমন্ত্রী যখন একজন বোনের হিজাব টেনে ধরেছে, তার বিরুদ্ধে যখন 70-30-এর বক্তব্য সবাই জানে, ভাইরাল হয়ে গিয়েছিল, বারবার আলোচনায় উঠে আসে, তখন বিজেপি না তখন তোমরা কি ব্যবস্থা নিয়েছিলে? নন্দীগ্রামে দাঁড়িয়ে হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক রয়েছেন, তখন কি ব্যবস্থা নিয়েছিল দল? না, আমি বলছি এই ধরনের রাজনৈতিক আবর্জনা, সেই রাজনৈতিক আবর্জনাদের মানুষ বর্জন করবে। 2026-এ মানুষ এদেরকে বর্জন করবে। ওনারা এত হুঙ্কার দেখছেন তো বিজেপির বি টিম হয়ে কাজ করছে। এদের এই বিধায়ককে কোনোদিন শুনিনি এমজি এনার্জির টাকার জন্য এই বিধায়ক তিনি মুখ খুলেছেন, কোনোদিন শুনিনি ওনার এলাকায় জল জীবন মিশনের জন্য টাকা খুলেছেন। দেখো বিজেপির টাকা। হ্যাঁ, খুব ভালো কথা। আমি বলছি এই ভদ্রলোক, কোটানকোট তৃণমূলের ভদ্রলোক, যখন 70-30-এর ভাগের কথা বলেছিলেন এবং হিন্দুদেরকে গলা কেটে ভাগীরথীর জলে ভাসাতে বলেছিলেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন মনে হয়নি একের নরেন্দ্র মোদী এসে যখন হুমায়ুন কবিরের হয়ে প্রচার করেছিল, তখন বিজেপি মনে হয়নি কোনো স্টেপ নেয়নি। যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ নিয়ে একের পর এক আলটপকা মন্তব্য করে গেছেন, এই তৃণমূল কোনো স্টেপ নেয়নি। এই তৃণমূল হচ্ছে নাম্বার 1 সাম্প্রদায়িক দল, আর এই হুমায়ুন কবিরকে নিয়ে আবার হাত তুলে রয়েছে বামপন্থীরা। তো নিজে ফোন করেছে, সাম্প্রদায়িক, এরা পরিষ্কার মুসলিম মৌলবাদকে বাড়িয়ে তুলছে এখানে।
মুসলিম মৌলবাদকে বাড়িয়ে দিচ্ছে, যা তৃণমূল তাহা উন্নয়ন করবে, তাহা পাবে না। একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। মোহাম্মদ সেলিম কেন ফোন করলো? ফোনটা করলো কেন? খোপের ভিতরে প্রেম চলবে, খোপের ভিতরে প্রেম চলবে। মহারানীর আবদার সব তো এক্সপোজ হয়ে গেছে, সব তো এক্সপোজ হয়ে গেছে। আপনি বলুন মোহাম্মদ সেলিম কেন ফোন করলো? এই উত্তর দিন। মোহাম্মদ সেলিম কেন ফোন করলো? উত্তর দিন। মোহাম্মদ সেলিম কেন ফোন করলো? উত্তর দিন। আপনার দলের প্রার্থী ছিল। রাজাগোপাল কাছে আসবো। রাজাগোপাল বাবু, আমরা না এটা নিয়ে গর্ব করতাম, এটলিস্ট পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতিটা হয় না বা ধর্মের ভিত্তিতে ভোট হয় না। এখন তো সেটাই দেখা যাচ্ছে। রাজাগোপাল বাবু, সবাইকে থামালাম, কারুর কথা শোনা যাচ্ছে না। রাজাগোপাল দা, হ্যাঁ, আচ্ছা দেখি আমায় বলতে দিয়েছে। হুমায়ুন কবির কিন্তু তার মনের মধ্যে একটা ধারণা ছিল বা তিনি বুঝতে পেরেছিলেন যে হিন্দুদের নিয়ে, যেটা উনি বলেছেন যে হিন্দুদের নিয়ে যখন রাজনীতি করা যায় তো মুসলমানদের নিয়ে যদি রাজনীতি করা যায় অসুবিধাটা কী আছে, এটা উনি ওনার বক্তব্য থেকে পরিষ্কার হয়ে আসছে। এবং উনি দেখছেন যে বাংলায় 30-35% মুসলমান আছে এবং এদেরকে যখন অন্য পার্টিরা ব্যবহার করছে, হ্যাঁ সবাই বলছে যে আমাদের হয়ে ভোট দাও, শাসক দলের হয়ে ওরা ভোট দেয়, এইটা সবাই দেখে নিয়েছে। এখন উনি বলছেন যে আমি মুসলমানদের হয়েই কথা বলছি, তাহলে আমি তো শাসকের শাসক, তাই না? উনি সবসময় আমরা দেখছি যে ধরনের শব্দগুলো ব্যবহার করছে, নারাহি তাকবীর আল্লাহু আকবার বলছেন, এটা তো বোঝাই যাচ্ছে যে মুসলমানরা যারা মনে করতো তারা বুঝি পিছিয়ে আছে। এই যে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যে ধরনের সরকারি ব্যবস্থা, বলতে দিন একটু বলতে, এটা রাজনৈতিক চর্চা আপনারা দুজনে করুন। আমার অংশটা আমায় বলতে দিন। আমি সোনালী খাতুনের হয়ে লাভলি খাতুন নিয়ে আগে বিহারে যিনি হিজাব পেলে আগে লাভলি খাতুন তার বিরোধিতা করেননি। বাংলাদেশিকে এখানকার সুতরাং এখান থেকে পরিষ্কার হয় আমি হুমায়ুন কবিরের বিরুদ্ধে বললে বিজেপির এত গায়ে লাগছে। আমি হুমায়ুন কবিরের বিরুদ্ধে বললে বিজেপির এত গায়ে লাগছে। অ্যারেস্ট করেননি কেন হুমায়ুন কবিরকে? আরে বিজেপির এত গায়ে লাগছে যখন একের পর এক ঘটনা করেছে, আশ্চর্য। রাজনৈতিক চর্চা চলতে পারে, কিন্তু এর ফল ভোটে কতটা পড়বে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।